বন্ধুরা নমস্কার। এমন একটা বিষয় পাওয়া গেছে যে বিষয়ে দেশের সব মুখ্যমন্ত্রীদের মধ্যে সবার পেছনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে তো থাকার প্রশ্নই আসে না। তিনি দেশের 31 জন 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবার পেছনে সবার পরে, অর্থাৎ তিনি এই ক্ষেত্রে ব্যর্থ বলতে পারেন, সফল বলার তো প্রশ্নই আসে না, হয়তো বা ব্যর্থ বলতে পারেন। কিন্তু এই বিষয়টিতে মমতা ব্যানার্জিকে নিয়ে পশ্চিমবঙ্গের জনসাধারণ লজ্জা করবেন না গর্ব করবেন, সেটা পশ্চিমবঙ্গের জনগণকেই ঠিক করতে হবে। কিন্তু এটা সারা ভারতবর্ষের মানুষকে নাড়িয়ে দিয়েছে যখন এই তথ্যটা বেরিয়ে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্ষেত্রে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর পেছনে রয়েছেন। কী সেই বিষয়টা, চলুন একবার দেখে নিই। এ বিষয়ে যে সাবজেক্টে বলছি সেই সাবজেক্টে 1 নম্বরে আছেন তেলুগু দেশম পার্টির নেতা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি এক্ষেত্রে 1 নম্বরে, সবার আগে 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 1 নম্বর, তারপরে বাদ বাকি সবাই। যে চন্দ্রবাবু নাইডুর ওপরে নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার টিকে রয়েছে সমর্থনের ওপরে, যে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে যদি একবার টাটা বাই বাই বলে দেয় বিজেপিকে, এনডিএকে, তাহলে ধাপ্পাস করে সরকারটা পড়ে যাবে একদম আকাশ থেকে মাটিতে। সেই চন্দ্রবাবু নাইডু বিজেপির বন্ধু, পরম মিত্র, 1 নম্বরে রয়েছে। 2 নম্বরে রয়েছেন বিজেপির নিজের দলের নেতা এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, তিনি রয়েছেন 2 নম্বরে। 3 নম্বরে রয়েছেন কংগ্রেস দলের বড় নেতা সিদ্ধারামাইয়া, কর্ণাটকের মুখ্যমন্ত্রীদের তালিকার মধ্যে এরা 1, 2, 3 নম্বরে আছেন। আর সবার লাস্টে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক আগে নাম্বার আসছে ওমর আবদুল্লার, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তার আগে নাম আসছে আপনার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ানের নাম, যিনি সিপিএমের নেতা। এখন আপনাদের আর কনফিউশনে না রেখে বলে দিই বিষয়টা কি। বিষয়টা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের যত মুখ্যমন্ত্রী আছেন তাদের মধ্যে গরিবতম মুখ্যমন্ত্রী। সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ভারতবর্ষে মমতা ব্যানার্জি। আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। আর নাইডুর পরে পেমা খান্ডুর পরে কংগ্রেসের নেতা সিদ্ধারামাইয়া। পশ্চিমবঙ্গের মানুষ এই তথ্য হয়তো বা ইতিমধ্যে সংবাদে জেনে গেছেন, কিন্তু একবার ভাববেন যে এইটা বাংলার জন্য লজ্জার না গর্বের। কারণ যে তথ্য এডিআর, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এডিআর প্রকাশ করেছে, সেই তথ্য মাথার কপালের ওপরে এই যে ভ্রু আছে না, এই ভ্রুটাকে মাথার ওপরে তুলে দেওয়ার মতন। কি বলছে রিপোর্টে বলছে ভারতবর্ষে আপনার প্রতি ব্যক্তি গড়ে মোট জাতীয় আয় পার হেড আর কি, পার ক্যাপিটা 1.85 লাখ, 1,85,000 টাকা, 2 লক্ষ টাকার চেয়েও কম প্রতি ব্যক্তি আয়। এর মধ্যে অনেক ধনীরাও রয়েছে, একদম গরিবরাও রয়েছে, এটাকে গড় আয় আর কি। সেই জায়গাতে 31 জন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আয় গড়ে বছরে 13,64,00,000। কোথায় প্রতি ব্যক্তি আয় 1,85,000 আর কোথায় 13,64,00,000? মুখ্যমন্ত্রীরা কি মানুষের সম্পদ কি একদম নিংড়ে নিচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই তথ্য দেখার পরে, জানার পরে মনের মধ্যে উঠে আসা স্বাভাবিক যে তারা কি মুখ্যমন্ত্রীর পদ দখল করার পরে মানুষের সব কিছু নিজেরাই কেড়ে নিয়ে নিচ্ছেন, খেয়ে নিয়ে নিচ্ছেন। তার জন্য তাদের ডেভেলপমেন্টটা এত দ্রুত হচ্ছে যে গড়ে 13,64,00,000, এটা চারটিখানি ব্যাপার, কল্পনা করা যায়। এই তথ্য এরকম ভয়ঙ্কর। আর মুখ্যমন্ত্রীর মধ্যে বলা হচ্ছে 42 জন এরকম মুখ্যমন্ত্রী আছেন, 42% জন না,
42%, 31 জনের মধ্যে 42% মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, আর 32% মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ দেয়া নেওয়া, অপহরণ এবং হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে। ভাবতে পারেন আমাদের দেশে কেমন কেমন ব্যক্তিরা মুখ্যমন্ত্রী চেয়ার পর্যন্ত পৌঁছেছেন বিভিন্ন সময়ে কোনো না কোনোভাবে। এডিআর যদি এই তথ্য প্রকাশ না করতো তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না, কারণ সমস্ত তথ্য এত জোগাড় করে অ্যানালাইজ করে সব কিছু করার মতন ইনফ্রাস্ট্রাকচার আমাদের সবার কাছে নেই বলে এগুলি এডিআরের তথ্যের ওপরে আমাদের ডিপেন্ড করতে হয়। এডিআর এক্ষেত্রে অনেক বড় কাজ করেছে। এছাড়া ইলেকটোরাল বন্ডের নামে যে বন্ড রাজনৈতিক পার্টিগুলোর অর্থ সংগ্রহের জন্য আনা হয়েছিল, সেই বন্ডটাকে বাতিল করার ক্ষেত্রে কিন্তু এই এডিআরের বিরাট বড় ভূমিকা। সুপ্রিম কোর্টে মামলা করে তারা লড়াই করে তারা এটা করেছে। এখন একবার দেখি আমরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদের পরিমাণ কত টাকার, আর চন্দ্রবাবু নাইডু বা কয়েকজন মুখ্যমন্ত্রীর সম্পদের পরিমাণ কত। চন্দ্রবাবু নাইডুর কাছে নাকি 931 কোটি, 9 কোটি না কিন্তু, শুধু 31 কোটিও না কিন্তু, 931 কোটি টাকার সম্পদ রয়েছে। পেমা খান্ডু বিজেপির নেতা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। অরুণাচল প্রদেশ তো পাহাড়ি রাজ্য, দরিদ্র রাজ্য হিসেবে পরিচিত, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু দরিদ্র তো বলার দুঃসাহস আমরা কেউ করবই না, ধনীদের মধ্যে বড় ধনী। তার সম্পদের পরিমাণ 332 কোটি টাকার বলা মানে সম্পদের পরিমাণ তার। ভাবতে পারেন এই চন্দ্রবাবু নাইডু আর পেমা খান্ডু মিলেই তো বিশাল পরিমাণ আপনার। এরপরে সিদ্ধারামাইয়া, তিনি কংগ্রেসের নেতা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী, তিনিও কম যান না। তবে তাদের অনেক পেছনে তার সম্পদের পরিমাণ বলা হচ্ছে 51 কোটি, 51 crore। এটা মোটামুটি একটা আয়ত্তের মধ্যে, কিন্তু চন্দ্রবাবু নাইডুর, পেমা খান্ডুর, তাহলে বোঝা যায়, অনুমান করা যায় আর কি। এবার আমরা দেখি যে পিনারাই বিজয়নের সম্পদ কত। তিনি তো সিপিএমের নেতা, তিনি তো দরিদ্র মানুষের প্রতিনিধি, তিনি তো হতদরিদ্র পিছিয়ে পড়া মানুষ, সর্বহারার নেতা। সেই সর্বহারার নেতা কোটিপতি কিনা? কোটিপতি তো হওয়ার কথা না, সর্বহারার নেতা নিজেও তো সর্বহারাই হওয়ার কথা। তার সম্পদের পরিমাণ 1,18,00,000। তিনিও কোটিপতি, অনেক পেছনে বা সবার পেছনের দিকেই আছেন তিনি, কিন্তু তিনিও কোটিপতি। খেয়াল রাখতে হবে সিপিএমের বন্ধুদের, এটা গর্ব করার বিষয় না, এটা চিন্তা করার বিষয়, ভাবতে হবে। ওমর আবদুল্লাহ, যে আবদুল্লাহ পরিবার জম্মু কাশ্মীরের সমস্ত সম্পদ লুটপাট করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতার মুখে শোনা যায়, বিশেষ করে কেন্দ্রের বর্তমান শাসক দলের নেতাদের মুখে বিভিন্ন সময়ে এরকম শোনা গেছে যে আবদুল্লাহ পরিবার আর মুফতি পরিবার তারা এই সমস্ত সম্পদ নিয়ে নিয়েছে। সেই ওমর আবদুল্লাহ, যিনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, তার সম্পদের পরিমাণ মাত্র 55 লক্ষ। মুখ্যমন্ত্রী তিনি এর আগেও ছিলেন, তার বাবাও মুখ্যমন্ত্রী ছিলেন। তো এত কিছুর পরে তার সম্পদ মাত্র 55 লক্ষ, মানে 1 কোটির অর্ধেকের মতন। এটা অবাক করার মতন বিষয় ঠিকই। যে পরিবারটা সমস্ত সম্পদ মানুষের লুটপাট করে নিয়েছে বলে অভিযোগ হয়েছে বিভিন্ন সময়ে, মুখে মুখে আর কি, সেই পরিবারের প্রধান মানে মুখ, এখন জনপ্রিয় মুখ, তার এই অবস্থা, এটা খুব কঠিন লাগছে। হয় তিনি সম্পদ লুকিয়েছেন, আর না হলে তাকে অসৎ বলা যাবে না, দুটোর একটা। হয় তিনি বড় অসৎ, আর না হলে তিনি অসৎই না। তো মমতা ব্যানার্জি, ভারতবর্ষের দরিদ্রতম মুখ্যমন্ত্রী, গরিবতম মুখ্যমন্ত্রী, তার সম্পদের পরিমাণ এডিআর বলছে মাত্র 15 লক্ষ। যেখানে চন্দ্রবাবু নাইডুর 931 কোটি টাকার সম্পদ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাত্র 15 লক্ষ। যেখানে বিজেপি নেতা অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সম্পদ 332 কোটি টাকার, সেখানে মমতা ব্যানার্জির মাত্র 15 লক্ষ টাকা। অলরেডি কিন্তু তিনি 10 বছর পূর্ণ করে 15 বছর অতিক্রম, মানে শেষ করবেন 2026 সালে। 2011 থেকে 2025 এসে গেছে, তাহলে 14 বছর তো তিনি মুখ্যমন্ত্রী। বলবেন না বোধ হয়, কারণ মিনিমাম যদি বুদ্ধি থাকে তাহলে হয়তো এ কথা বলবেন না। কারণ মানতেই হবে
যে এই তথ্যগুলো ইলেকশন কমিশনে দেওয়া তথ্যের ভিত্তিতে এবং এই তথ্যগুলো রেকর্ডেড ট্রুথ, তাদের প্যান কার্ড ইত্যাদি সব কিছুই নাকি দেওয়া আছে, তারগুলি সে সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে অ্যানালাইজ করে এই তথ্য পাওয়া গেছে। এটা কোনো চারটিখানি ব্যাপার না। ফলে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই তথ্য বেরিয়ে আসার পরে, এগুলি তো রেকর্ডেড তথ্য, এগুলি যার যার মতন করে ইচ্ছে করলেই ভাঙাচোরা করা যায় না, ছেড়খানি করা যায় না। এই তথ্য বেরিয়ে আসার পরে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী বা তৃণমূল কংগ্রেস বিরোধী দলগুলোর জন্য কি আরও কঠিন হয়ে গেল না লড়াইটা? বা তৃণমূল কংগ্রেসের জন্য লড়াইটা আরও সহজ হয়ে গেল না? মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু দলটির প্রধান নেতা, প্রধান মুখ, প্রধান ব্র্যান্ড, তাহলে এই ব্র্যান্ডের সম্বন্ধে এই ধরনের তথ্য, এটা কি তাদেরকে, তাদের বুকের পাটাটাকে আরও বেশি শক্ত, আরও বেশি চওড়া করে দিল না? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতারা মানুষের কাছে গিয়ে যখন বলবেন, তখন এই এডিআর রিপোর্টটাকে তারা বারবার ঘরে ঘরে নিয়ে তুলে ধরবেন না? এটা কি চ্যালেঞ্জ হয়ে গেল না বিরোধীদের জন্য? যে দেখো ভাই, তোমাদের নেতারা তো এই পরিমাণ, বিশাল পরিমাণ অর্থ জোগাড় করেছেন, কিভাবে করেছেন, বৈধভাবে করেছেন না অবৈধভাবে করেছেন, সেটা তারাই বলতে পারবেন। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এ কথা বলবেন তারা, যে দেখো কীরকম সাদাসিধে জীবনযাপন করেন, পায়ে এখনও হাওয়াই চটি, সাধারণ আট পরে শাড়ি পরে ঘুরে বেড়ান, তার যিনি যে ঘরে থাকেন সেটারও তো টালির চালের ঘর, তাকে বারবার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাকে অন্য বাড়িতে স্থানান্তরিত হওয়ার জন্য বলা হলেও তিনি রাজি হননি। তিনি সাধারণ মানুষ যেভাবে থাকেন সেভাবেই থাকতে পছন্দ করেন। চা বিস্কুট খেয়ে তিনি ঘন্টার পর ঘন্টা কাজ করেন। তো একদমই সাধারণ জীবনযাপন করা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বিজেপি টক্কর দিতে পারবে? বিজেপি কি তার এই সাধারণ ছবিটাকে মোকাবেলা করতে পারবে? যেহেতু এমনিতেই দুর্বল বিজেপি, এখন কেন্দ্রে দুর্বল বিজেপি, রাজ্যেও বিজেপি দুর্বল, এবং তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি বিভিন্ন সংকটগুলো মোকাবেলা করে আবার একটা কমফোর্টেবল সিচুয়েশনে চলে এসেছেন। এর মধ্যে এডিআরের এই রিপোর্ট, যেখানে তাকে দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে রেকর্ডের ভিত্তিতে, মানে বিভিন্ন সরকারি তথ্যের ভিত্তিতে, তখন সেই মমতা ব্যানার্জিকে কি 2026 সালের বিধানসভা নির্বাচনে মোকাবেলা করা বিজেপির জন্য, বঙ্গ বিজেপির জন্য বা সর্বভারতীয় বিজেপির জন্য আরও কঠিন হয়ে গেল না? আপনাদের কি মনে হয়? জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনারা এটাও জানাবেন যে এইটা কি পশ্চিমবঙ্গের মানুষের কাছে সত্যি একটা বড় ব্যাপার যে তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের দরিদ্রতম মুখ্যমন্ত্রী, না এটা খুব একটা গর্বের না? জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তার কারণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।